কি রে রতন, আমার হোটেলের মাংসগুলো রেডি করেছিস তো? আগে যতীন বাবু, আপনার হোটেলে মাংস কেটে রেডি করে রেখেছি, আসুন এসে নিয়ে যান। এ কি রে রতন, তুই কি করেছিস? এটা মাংস নাকি আস্ত মাংসের টুকরো? হতচ্ছাড়া, এত বড় মাংসের টুকরো রান্না করলে আমার লাভ হবে নাকি? জলদি করে আরো ছোট ছোট করে কাট মাংসগুলো। এ কি বলছেন যতীন বাবু, এই সাইজ তো সবচেয়ে ছোট, এর থেকেও ছোট সাইজ করলে তো মাংস দেখাই যাবে না। মাংস দেখা না গেলে তোর সমস্যা কোথায় শুনি? তোকে মাংস সাইজ ছোট করতে বলেছি, জলদি করে কর ছোট, নয়তো তোর এই মাংস কিন্তু আমি আর নিব না, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমি আরো ছোট করে কেটে দিচ্ছি। কি গো, বেলা তো কম হলো না, এখনো নাক ডেকে যে ঘুমোচ্ছ? বলি, নাক ডেকে ঘুমালে কাজে যাবে কখন? আরে তাই তো, বেলা তো অনেক হয়ে গেছে, আমি এখনই কাজে যাচ্ছি গিন্নি। হ্যাঁ গো, কাজে যাওয়ার আগে দুটো খেয়ে যাবে না? না গো গিন্নি, আমি যে অনেক বেশি দেরি করে ফেলেছি, এখন দুটো খেতে গেলে যে মালিকের বকা খেতে হবে। ওগো, বলি কি, তুমি এই কাজটা ছেড়ে নতুন একটা কাজ খোঁজো। এভাবে দিনরাত খেটে তো ঠিক মতো ঘুমাতেও পারো না। প্রতিদিন সকালবেলা কাজে বের হও আর গভীর রাতে বাড়ি ফিরো। এটা দেখতে যে আমার কাছে একদমই ভালো লাগে না গো। এই কাজটা ছেড়ে দিলে তো আর কোনো কাজ পাবো না গিন্নি, এমনিতেই আগের কাজ চলে যাওয়ার পর এই কাজটা খুব কষ্টে পেয়েছি, এটা ছেড়ে দিলে যে সবাইকে নিয়ে না খেয়ে মরতে হবে। হ্যাঁ গো, তাও তো ঠিক বলেছো। আচ্ছা, এবার তাহলে কাজে যাও। হ্যাঁ গিন্নি, যাচ্ছি। আজও কিন্তু কাজ শেষে রাতে বাড়ি ফিরবো, তুমি নিমকিকে নিয়ে ঘুমিয়ে পড়ো কেমন? কি রে কানাই, সকাল থেকে দেখছি তুই একাই হোটেল সামলাচ্ছিস। বলি, আজ কি ওই নিতাই বেটা দোকানে আসেনি নাকি? আগে কর্তা বাবু, আজও কাজে দেরি করে আসছে। এভাবে প্রতিদিন কাজে দেরি করে আসলে যে দোকানের অনেক ক্ষতি হয় কর্তা বাবু। আমার তো আর 4-5টা হাত নয় যে একাই সব কাজ করব। হ্যাঁ রে কানাই, তা তুই ঠিকই বলেছিস, দিন দিন নিতাই কাজে অনেক দেরি করে আসছে, এভাবে কাজ করলে চলে নাকি? শুধু কি দেরি করে আসে কর্তা বাবু, আপনি না থাকলে তো বেটা কাজেও অনেক ফাঁকি দেয়। আমি বলেছিলাম কর্তা বাবু, আপনি নিতাইয়ের একটা ব্যবস্থা করেন, এভাবে তো আর হোটেলের ব্যবসা চলে না। কি রে কানাই, আমাকে নিয়ে কিছু বলছিস নাকি রে? না না নিতাই দা, কি যে বলো না তুমি, তোমাকে নিয়ে আমি আবার কি বলবো? আমি ওই সামনের টেবিলটায় কিছু ভাত দিয়ে আসি। কি রে নিতাই, তুই আজও দেখছি অনেক দেরি করে কাজে এসেছিস। বলি, এটা কি তোর বাপ দাদার হোটেল নাকি যে বেলা 12টার সময় কাজে আসবি? আগে কর্তাবাবু, আজ ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, আমাকে আজকের মতো মাফ করে দিন কর্তাবাবু, আমি আর কখনো এই দেরি করে কাজে আসবো না। প্রতিদিন তোর এই একই বলি শুনতে শুনতে আমার কান একেবারে ঝালাপালা হয়ে গেছে, আমি আর তোর কোনো কথাই শুনতে চাই না। হতচ্ছাড়া, যখন তোর কাজ চলে গিয়েছিল তখন আমি তোকে কাজ দিয়েছিলাম, আর তুই কাজ পেয়ে এখন দেরি করে কাজে আসিস? বাবু, সারাদিন কাজ শেষে রাতে হোটেলের সব থালা বাসন পরিষ্কার করি, আর এতে করে যে অনেক দেরি হয়ে যায়, তাই তো সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারি না। তবে আজ থেকে আমি আর দেরি করব না। থাক, হয়েছে হয়েছে, তোকে আর কষ্ট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে না। তুই কাল থেকে আমার হোটেলে আর কাজে আসবি না, বুঝলি? তোর পাওনা টাকা যা বাকি আছে তা এখনই নিয়ে বিদেয় হ। না না যতীনবাবু, আমাকে কাজ থেকে বের করে দিবেন না, কাজ থেকে বের করে দিলে যে আমি না খেয়ে মরবো। আমার সাথে দয়া করে এমনটা করবেন না বাবু। চুপ কর, আর একটা কথাও তোর মুখ থেকে আমি শুনতে চাই না, নয়তো তোর পাওনা টাকাও কিন্তু একটাও পাবি না, বুঝলি? যেটা ভেবেছিলাম সেটাই হলো, কর্তাবাবু আমাকে শেষ পর্যন্ত কাজ থেকে তাড়িয়েই দিল। এখন যে কটা পাওনা টাকা দিয়েছে তা দিয়ে কদিনই বা সংসার চলবে? না না না, আমাকে আবারও নতুন একটা কাজ খুঁজতে হবে। এই যে বাবা, একটু শুনে যাও। আমি সেই কখন থেকে হাঁড়ি পাতিল বিক্রি করতে হেঁটেই চলেছি, কিন্তু কোথাও কোনো মানুষজন তেমন একটা দেখছি না। হাঁড়ি পাতিল বিক্রি করতে না পারলে আমার সংসার চলবে না। তুমি আমাকে একটু
একটু সাহায্য করতে পারবে বাবা? এই রে, এই বুড়িমা দেখছি এই বয়সে কত কষ্ট করে হাঁড়ি পাতিল বিক্রি করছে। আমি যদি তার কাছ থেকে কয়েকটা হাঁড়ি পাতিল কিনে নেই তাহলে তার অনেক উপকার হবে। হ্যাঁ বুড়িমা, পারবো। বলুন আপনার কি সাহায্য চাই। বলো তো বাবা, কোন দিকে গেলে আমার এই হাঁড়ি পাতিলগুলো বেশি বিক্রি করতে পারবো? আসলে আশেপাশে তেমন কোনো গ্রামও তো দেখছি না, তাই বললাম। বুড়িমা, আপনি সোজা আমার পেছনের রাস্তা ধরে গেলেই এই হাঁড়ি পাতিলগুলো বেশি বেশি বিক্রি করতে পারবেন। তোমাকে ধন্যবাদ বাবা, এবার আমি তাহলে আসি। দাঁড়ান বুড়িমা, আমারও কয়েকটা হাঁড়ি পাতিল লাগবে। আপনি আমাকে কয়েকটা হাঁড়ি পাতিল দিয়ে যান। সত্যি বলছো বাবা? তুমি আমার থেকে হাঁড়ি পাতিল কিনবে? ঠিক আছে, তুমি যেহেতু আমার প্রথম খদ্দের, তাই তোমার কাছে থেকে আমি কোনো লাভ করব না। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। এবার তাহলে আমাকে কিছু হাঁড়ি পাতিল দিন। কি গো, কি হয়েছে তোমার? আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছো যে? আর তোমার হাতে এই হাঁড়ি পাতিল কেন? আর বলো না গিন্নি, আজ অনেক দেরি করে কাজে যাওয়ায় কর্তাবাবু আমাকে তার হোটেল থেকে বের করে দিয়েছে। যাক, ভালোই হয়েছে। ওই কর্তাবাবুর কাজ করলে যে তুমি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়তে। তার কাজ করতে করতে তুমি ঠিক মতো না পারো দুটো খেতে আর না পারো ঘুমোতে। কিন্তু গিন্নি, এখন থেকে আমাদের সংসার চলবে কি করে? বিধাতা যা কপালে লিখেছে তাই হবে। কিন্তু তার আগে বলো, তুমি হাঁড়ি পাতিল কোথায় পেলে? আর বলো না গিন্নি, কর্তাবাবুর কাছে যা পাওনা টাকা ছিল তা নিয়ে ফেরার পথে এক বুড়িমার সাথে দেখা হলো। সে কোনো হাঁড়ি পাতিল বিক্রি করতে পারছিল না, তাই আমি তার কাছ থেকে কিছু হাঁড়ি পাতিল কিনে এনেছি। হাঁড়ি পাতিল কিনেছো? তা বেশ ভালোই করেছো। যাক, এখন থেকে তাহলে আমাদের সংসার আগের থেকে ভালো মতোই চলবে। কি সব বলছো গিন্নি? একদিকে আমার কাজ চলে গেছে, আর হাতে যে কটা টাকা ছিল তা দিয়ে তো হাঁড়ি পাতিল কিনে শেষ। তাহলে এখন আমাদের সংসার চলবে কি করে? হা হা হা, কি করে আমাদের সংসার চলবে শুনতে চাও? তাহলে শোনো, এই হাঁড়ি পাতিল দিয়ে তুমি রাস্তায় একটা ভাতের হোটেল খুলবে, যেখানে খুব সস্তায় সব কিছু পাওয়া যাবে। সেই সস্তা হোটেলের ভাত, মাছ আর মাংস বিক্রি করে আমাদের সংসার চলে যাবে। কি, বুঝলে তো? কিন্তু গিন্নি, নতুন একটা ভাতের হোটেল খুলতে তো আরো অনেক টাকা লাগবে। অত টাকা আমি কোথায় পাবো? ওগো, আমি থাকতে তুমি টাকার কোনো চিন্তাই করো না। শোনো, আমার যে সোনার বালা আছে না, তা মোড়ল মশাইয়ের কাছে রেখে কিছু টাকা আনবো, আর সেই টাকা দিয়ে তুমি নতুন একটা ভাতের সস্তা হোটেল খুলবে। আরে বাহ গিন্নি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি আছে বলতেই হয় দেখছি। হা হা হা। হয়েছে হয়েছে, এবার তাহলে ঘরে চলো, তোমাকে দুটো খেতে দিচ্ছি। সকালে তো না খেয়েই চলে গেলে। হ্যাঁ গিন্নি, চলো।